আন্তরিক সম্মান জানাচ্ছি আমাদের নাট্য একাডেমির নবাগত সচিব শান্তনুবাবু এসছেন, তাকে আমি আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এই ছোটখাটো অনুষ্ঠানে অনেক সময় সরকারি মানুষদের পা ফেলা সম্ভব হয় না নানা রকম কারণে, তো তাকে আলাদা করে বলছি। এছাড়া যারা আছেন আমাদের বিশেষ বন্ধু আছেন, নাট্য একাডেমির একজন অত্যন্ত প্রয়োজনীয় প্রিয় মানুষ আমাদের, আর বিভাবনের যারা আছেন এবং যিনি অভিনয় করলেন এক্ষুনি বিদিশা, আমি সবাইকেই আমার সম্মান জানাচ্ছি। তো আমাকে যে বিষয়টির উপর বলতে বলা হয়েছে সেটি খুব নিয়মিত কোনো বিষয় নয়, তার উপর আলাদা করে কিছু অনেক বলা যেতে পারে এরকম নয়। তো যেহেতু এই কথাটা আমাদের বিভাবনের তরফ থেকে এসেছিল, আমার মনে হলো যে এই পরিচালক নিশ্চয়ই কিছু একটা ভেবেছেন এবং এর মধ্যে একটা কোনো রহস্য নিহিত আছে। দেখা এবং না দেখার থিয়েটার। তো প্রথমেই আমরা যেখান থেকে শুরু করতে পারি সকলের অনুমতি নিয়ে এটুকু বলতে পারি যে এই যে এতক্ষণ ধরে আমরা সার্চিং গ্রোতস্কি নাটকটি দেখলাম, এটাও কিন্তু একটা না দেখার থিয়েটার। যাকে খোঁজা হচ্ছে তাকে আমরা কখনো দেখতে পেলাম না, যে খুঁজছে তার যে অভিব্যক্তি আততি সেইটা আমরা দেখতে পেলাম। গ্রোটস্কির যে মত থিওরি বা তত্ত্ব, তাতে এইটা বলা হয় যে মোটামুটি ভাবে সরল ভাবে যে থিয়েটার করতে গেলে কিছুই লাগবে না, না আলো না শব্দ, কিছুই লাগবে না, বাইরের কিছু লাগবে বডি। এটা হচ্ছে ইন্টারাকশন বিটুইন টু বডিজ। একজন দেখছে স্পেকটেটর এবং একজন অভিনয় করছে অ্যাক্টর। অ্যাক্টর স্পেকটেটরের যে রিলেশনশিপ, ধরা যাক বিদিশা অভিনয় করছে, সে যখন দর্শকের কাছে এগিয়ে আসছে তখন দর্শকের মুখে চোখে যে প্রতিক্রিয়া হচ্ছে সেইটাও কিন্তু এই অভিনয় আঙ্গিকের একটা অঙ্গ, অর্থাৎ সকলে মিলে একটা অভিনয় হচ্ছে। এইবার আমাদের থিয়েটারে বা সারা পৃথিবীর থিয়েটারেই এখান থেকে যদি শুরু করি, যে সাহিত্যে সবসময়ই একটা গল্পে বা উপন্যাসে ডেসক্রিপশনের একটা সুবিধা আছে, বিবরণের। রাম ভাবিল যে আজ শ্যামকে খুন করিবে, আজ রাত্রি 7:30 ঘটিকার সময় যখন ঘন্টা বাজিবে তখন সে ছুরিতে ছান দিবে। এটা লেখা যেতে পারে। নাটকে আমরা এই মনের ভেতর কি হচ্ছে এটা খানিকটা স্বগতোক্তি দিয়ে বলতে পারি, বেশিক্ষণ বললে দর্শক অধৈর্য হবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে থিয়েটারে কেবলমাত্র দৃশ্য এবং সংলাপের দ্বারা পুরো বিষয়টিকে মানুষের কাছে হাজির করা। আজকে নাটকটি বারবার আমি রেফার করবো আমার বলার মধ্যে। দেখুন, 2টি বা 3টি সংলাপ উচ্চারিত হয়েছে। তুমি কাকে খুঁজছো, তাকে ভয় পাচ্ছ কিনা, গ্রোটস্কি কোথায়, এবং সে বলছে আই ডোন্ট নো, তোমরা কি জানো কোথায় গ্রোটস্কি। এই 1-2 সংলাপ ব্যবহার হয়েছে, না হলেও কিছু অসুবিধা হতো না, হয়তো একটু 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 সুবিধা করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে সংলাপও খুব মিনিমাইজড হয়ে গেছে এই নাটকটিতে। কিন্তু নাটকটিকে আমি কি নাচ বলতে পারবো না, এটা কি ব্যালে বলতে পারবো না, এটাকে থিয়েটারই বলবো। এটা শুধু কি বডি থিয়েটার বলবো? তা যদি হয় তাহলে আর একটা বডি নেই, যাকে বলা হচ্ছে সে নেই। আমাদের থিয়েটারে আমরা গোড়া থেকেই কিন্তু যে জিনিসটাকে নিয়ে চলি তাকে বলে কল্পনা বা ইমাজিনেশন। সিনেমায় যখন আমরা চাঁদের পাহাড় দেখি তখন আমি বলি যে পরিচালক বাঘটাকে এনেছেন, বাঘটা নকল বলে মনে হচ্ছে, এই মরুভূমিটা ঠিক মরুভূমি নয়, এটা ভিএফএক্স দিয়ে করা। অর্থাৎ বাস্তবের প্রতিটি অনুপুঙ্খ আমরা সেখানে নকল দেখতে চাই। আমাদের থিয়েটারে নকলের যুগ ছিল, বিশেষত রাশিয়ায় যে মস্কো আর্ট থিয়েটার করা হয়েছিল প্রথম দিকে, সেখানে একদম হুবহু বাস্তবের মতো করে স্টেজকে তৈরি করা হতো এবং সেটা দেখলো হাততালি দিত। পরে আমরা বুঝতে পারলাম যে স্টেজ কেবলমাত্র সংকেত তৈরি করুক, সিগন্যাল তৈরি করুক। ধরে যাক একটি লোক
তৃষ্ণার্ত, সে রাস্তায় একটি কল খুলে জল খাচ্ছে, সেই কলটি খুলে এরকম করে মুখে জল দিয়ে আহ করলে আমরা বুঝতে পারবো এই কল খুললো, জল খেলো, জলে মুখে হাত দিল। মরুভূমিতে মানুষটা যাচ্ছে, তার পায়ের চলন দিয়ে বোঝা যাবে যে সে গরম বালির ওপর দিয়ে হাঁটছে। অর্থাৎ দর্শক কিন্তু, থিয়েটারের দর্শক একটা কল্পনা বুকে করে পকেটে করে এসেছে, এবং সে আমার বন্ধু দর্শক, সে একটা কল্পনা শক্তির মাধ্যমে আমি যেগুলো আমার সংকেত চিহ্ন বা আমার মাইম অভিব্যক্তি দিয়ে প্রকাশ করছি সেগুলো সে ধরে নেবার জন্য তৈরি। এই যে ধরে নেবার জন্য তৈরি, এই কল্পনা শক্তিটাকে ব্যবহার করি থিয়েটার অনেক জিনিস দৃশ্য না করে, চোখে না দেখিয়ে একটি শিল্পমূল্য তৈরি করতে পারে। সবচেয়ে বড় একটা লেখা এই বিষয়ে আছে, উইলিয়াম গ্রুবের সাহেব একটা লেখা লিখেছিলেন, অফ স্টেজ ন্যারেটিভ অ্যান্ড থিয়েটার অফ অ্যাবসেন্স। তো সেখানে তিনি কতগুলো গ্রিক নাটকের উদাহরণ দেন, যেমন ক্যাসিনো। এই নাটকগুলির সবই কমেডি নাটক। সে কমেডিগুলির নাটকগুলি এরকম ছিল যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকে দেখা যাচ্ছে না। মানে একজন মহিলাকে নিয়ে গসিপ করছে, আর চারজন মহিলা, যাকে নিয়ে গসিপ করছে তাকে দেখা যাচ্ছে না। এটা একটা সহজভাবে থিয়েটার অফ অ্যাবসেন্স। কিন্তু এটা আসলে আলো যত দিন গেছে তত আরো নতুন নতুন লেয়ার পেয়েছে। সেটা কেমন আমি একটু দেখি, জানার চেষ্টা করি। প্রথমেই যেটা উদাহরণ আমার চোখের সামনে আসছে সেটা হচ্ছে ওয়েটিং ফর গোডো। আপনারা সকলেই সেটা পড়েছেন আশা করা যায়, জানেন। দুটো লোক গোডোর জন্য অপেক্ষা করছে, গোডো কখনো আসে না। আজ আসবে কি কাল আসবে কেউ ঠিক নেই। গল্পের কোনো কাহিনী নেই, শুধু অপেক্ষা। তারপর প্রভু এবং তার সঙ্গে একজন শ্রমিক আসে, সে প্রভু হচ্ছে মালিক। তারপর তারা দুজন আবার আসে, তখন একজন অন্ধ একজন বধির। এরকম হতে হতে নাটকটি অসমাপ্তই থেকে যায় এবং তার অপেক্ষাই করছে চিরকাল গোডোর জন্য। এটি একটি অস্তিত্ববাদী নাটকের উদাহরণ, যে মানুষ আসলে ঠিক কোথায় এক্সিস্ট করছে এবং তার যে আসলে কোথাও সে নেই। এরকম একটা অদ্ভুত মেটাফিজিক্যাল জায়গায় নাট্যকার স্যামুয়েল বেকেট এটাকে তৈরি করেছেন এবং সারা পৃথিবীতে এটা অভিনয় হয়েছে, প্রচুর ইন্টারপ্রিটেশন তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে প্রথমেই যে না দেখার নাটক হিসেবে এটা খুব একটা উল্লেখযোগ্য উদাহরণ ওয়েটিং ফর গোডো। এখানে আমরা একটি চরিত্রকে দেখতে পাচ্ছি না, এটুকুই। কিন্তু ধরে যাক আমরা এমন এক নাটক দেখেছি যে নাটকে পাহাড়ের কথা বলা হচ্ছে, নদীর কথা বলা হচ্ছে, সমুদ্রের কথা বলা হচ্ছে, তো সেগুলো শুধু বলাই হচ্ছে, দেখানোর দরকার নেই। তার মানে এই না দেখা বলতে শুধুমাত্র চরিত্রটা নেই এরকম নয়। না দেখা বলতে যা আমার থাকলে সুবিধা হতো স্টেজে অন্যকে বোঝাতে, সেগুলো আমরা থিয়েটারের স্বার্থে বাদ দিচ্ছি। কেননা থিয়েটারের ভাষা এমন একটি ভাষা তৈরি করার চেষ্টা যাতে কিনা যতটা কম দিয়ে আমি যতটা বেশি করতে পারি। সিরিয়াল লেখার সময় যে কথাগুলো দরকার নেই সেগুলি লিখতে হয়, আর নাটক লেখার সময় ঠিক যেই কথাগুলো দরকার সেগুলোই লিখতে হয়, বাকিটুকু লেখার দরকার করে না। আবার রক্তকরবী নাটকে বিশু পাগল হারিয়ে গেল, মেলার মাঠে হারিয়ে গেল, তারা আবার সে ফিরে আসে, তো সে গেল কোথায়? এবার তার কোনো উত্তর আমার দরকার নেই, কিন্তু গোটা নাটকে যে হারিয়ে যাওয়া বিশু পাগল সে কিন্তু রয়ে গেছে। কখনো কখনো আমার মনে হয়েছে যে আসলে এটা একটা ত্রিকোণ প্রেমের নাটক। রঞ্জন, বিশু পাগল এবং নন্দিনীর, যেখানে বিশু পাগল দুঃখ টুক্ষ পেয়ে অভিমান ভরে হারিয়ে যায়। মাঝে মাঝে নন্দিনী তার কথা বলে। রাজা যদিও প্রেমের কথা বলেছে নন্দিনীকে, রাজাকে আমার প্রেমিক বলে মনে হয় না। এই নাটকটিকে একটা ইন্টারপ্রিটেশন তৈরি করা যায়, অভিনয় করা যায় এইভাবে যে এটা বিশু পাগল, নন্দিনী এবং রঞ্জনের নাটক। তা যদি হয়, মানে যদি আমি বিশু পাগল, নন্দিনী এবং রঞ্জনের নাটক বলে ভাবি,
তাহলে যেটা নাটকে বলে দেওয়া নেই, যে চরিত্র সম্পর্কে, যে চরিত্রের গতিপথ সম্পর্কে কিছুই বলে দেওয়া আর নেই, সেইটাকে যেন আমি দেখতে পাচ্ছি। আবার এই নাটকে রাজা জালের ওপারে থাকে, রাজাকে দেখতে পাওয়া যায়, মানে ভিজুয়ালি দেখতে পাওয়া যায় না, রাজার স্বর শোনা যায়। এখন একটা খুব ভয়ানক প্রশ্ন মনের সামনে খাড়া হয় যে রাজার স্বর শোনা যাচ্ছে, এটা কি প্রেজেন্স না অ্যাবসেন্স? রাজাকে দেখা যাচ্ছে না বটে, সম্পূর্ণ দেখা যাচ্ছে না বটে, এটাকে আমরা পিওর অ্যাবসেন্স বলতে পারবো না, এটাকে আমরা ইমপিওর অ্যাবসেন্স বলবো, অর্থাৎ খানিকটা অপূর্ণাঙ্গ অ্যাবসেন্স। গোডো কিন্তু পূর্ণাঙ্গ অ্যাবসেন্স। গোডোর কোনো চেহারার বিবরণ নেই, গোডোর কোনো কণ্ঠস্বর নেই, গোডোর কোনো রকম ভাবে কোনো অস্তিত্বের ক্লু থিয়েটারে নেই, মানে লিখিত টেক্সটে নেই। এবার রক্তকরবে যখন অভিনীত হবে তখন কি ধরুন কেউ ভাবলো যে আমি রাজাকে দেখাবো, আমাদের কৌশিক বন্ধু কৌশিক চট্টোপাধ্যায় একটি রক্তকরবী করেছেন, সেখানে রাজাকে দেখা যায়, রাজা জালের বাইরে এসে কথা বলে এবং সে একটা আধুনিক গ্যাজেটের মতো, এআই বা রোবটের মতো তাকে মনে হয়। এই যে ইন্টারপ্রিটেশনটা, এই যে আমি রাজাকে বার করে আনলাম, মানে অদৃশ্য রাজাকে, সশব্দ ছিল সে এখন দৃশ্য হলো, এই যে দৃশ্য করলাম, এতে এই যে মূল নাটকের যে ভাব সেটা ক্ষুণ্ণ হলো, নাকি ভাবটি বিস্তৃত হলো, নাকি ভাবটি হ্রাসপ্রাপ্ত হলো, এ নিয়ে বিভিন্ন বিতর্ক থাকতে পারে। আমি যে বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমার নিজের যে সংশয় সেটা হলো এই যে এমন যদি হতো যে রক্তকরবী নাটকে রাজার কোনো সংলাপ আমরা শুনতে পাই না, ওই সংলাপের জায়গায় হয়তো বাঁশি বাজে শুধু বিভিন্ন সময় বিভিন্ন রাগে, বা ওই সংলাপ যখন রাজা বলে তখন শুনতে পাই আর একটি অন্য মানুষ, সে নারী হতে পারে পুরুষ হতে পারে, সে ঠিক মঞ্চে এসে ঠিক যেভাবে বিদিশা অভিনয় করলো ওই রকম অভিব্যক্তিমূলক যদি অভিনয় করে, তাহলে হয় কি ওই না দেখার একটা প্রতিরূপ তৈরি হয়, সেটাও থিয়েটারের মাধ্যমে তৈরি হয়। আমি আবার যদি ভাবি যে না, আমি বিশু পাগলকে শেষে ফিরিয়ে আনবো এবং শেষে বলবে যে আমি রাগ করে চলে গিয়েছিলাম, তাহলে তা যদি করি তাহলে সম্যকভাবেই রবীন্দ্রনাথের যে ভিতরের যে ভাবটি আছে সেই ভাবটি কিন্তু ধাক্কা খাবে। অর্থাৎ কোন ইন্টারপ্রিটেশনে ভাব ধাক্কা খাবে, কোন ইন্টারপ্রিটেশনে ভাব ধাক্কা খাবে না, এইটার উপর আমি কি দেখি আর কি না দেখি সেইটা নির্ভর করছে। আর এই না দেখা দর্শকের দিক থেকে কিন্তু খুব সাবজেক্টিভ, অর্থাৎ ব্যক্তিগত স্তরে কাজ করে। প্রতিটি দর্শক তার মতো করে যখন নাটকটি চলে, তার মতো করে তার রিজনিং দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার জীবনযাপন দিয়ে, এবং যাকে মেট্রো ধরতে হবে তার যে তাড়াহুড়ো নিয়ে, যাকে মেট্রো ধরতে হবে না তার স্থিরতা নিয়ে, যার গাড়ি আছে তার একরকম মনোভাব, যার গাড়ি নেই তার একরকম মনোভাব, এরকম ৩২ ভাজা কাণ্ড নিয়ে দর্শক কিন্তু নাটকটা দেখে। এইবার আমার মঞ্চে কি কি দৃশ্য হচ্ছে না বা কি কি শ্রাব্য হচ্ছে না, সেটা তো আগে থেকে পরিচালক বা নাটকের স্কিমের মধ্যে ঠিক করা আছে। নাটকের যে দর্শন পরিচালক ঠিক করেছেন তার মধ্যে ঠিক করা আছে। এই যে নাটকটি এখানে অভিনীত হলো, সেখানে 4টি সংলাপ উচ্চারিত হবে, এটি নির্দিষ্ট একটি দর্শনের আকাঙ্ক্ষা থেকে একটি দর্শনকে স্থাপন করার জন্য, গ্রোটেস্কির দর্শনকে স্থাপন করার জন্য এইটি পরিচালক শুধুমাত্র রেখেছেন। তার একটা স্থিরতা আছে, আগে থেকে একটা প্রোগ্রাম আছে, থাকতে বাধ্য, এর বাইরে যেতে পারে না। কিন্তু আমি এক্ষুনি জিজ্ঞেস করেছি বিদিশাকে, তুমি কি রোজ একই রকম করো? বললো না, আমি পাল্টাতে যাই। তার মানে
যতখানি আমি দেখব বলে স্কিম করেছি, মানে ডিরেক্টর স্কিম করেছেন, যে ভাবে যে ভঙ্গি যে অভিব্যক্তি দেখব বলে স্কিম করেছেন, যখন নাটকটি হচ্ছে তখন অভিনেত্রী তার মতো করে আবার কিছু বডি স্কিম তৈরি করে ফেলছেন ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ। এইটা কিন্তু স্কিমে ছিল না। এই যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো স্কিমে ছিল না। এবং আমি নিশ্চিত, প্রশ্ন করার আগে আমি নিশ্চিত ছিলাম, আমি আগের শো দেখিনি, যে এই শোও কিন্তু অনেক চেঞ্জ করছে, অনেক পরিবর্তন করছে, যেটা হয়তো হয়তো নির্দিষ্ট করে বলতে পারবো যে এটা আগে ছিল না, এটা এখন হলো। এটা বোঝা যাচ্ছে, বোঝা যাবে খুব মন দিয়ে দেখলে। তাহলে হলো কি, যে আমার স্কিমটাও সম্পূর্ণ আমার কাছে কখনো না দেখা হতে পারে, যা স্টেজে ঘটে উঠবে। যখনই অভিনয় করবেন সেই মুহূর্তে অভিনেতা করবে, আগে থেকে এটা ঠিক করে রাখা হয়। রাজা অদিপাউস নাটকে আমি জয় গোস্বামীর কাছে শুনেছি, পরে যখন রাজা অদিপাউস আমাদের অনির্বাণ ভট্টাচার্য দৃশ্যপট নির্মাণ করেন, তখন নাচ ব্যবহার করেছিলেন। আমাকে জয় গোস্বামী বলেছিলেন, কেন শম্ভুবাবুর নাটকেও তো নাচ ছিল। আমি খুব আশ্চর্য করেছিলাম যে কি করে হলো। তখন জয়টা আশ্চর্য কথা আমাকে বলেন, এবং সেটা আমার সত্যি চোখে এড়িয়ে গিয়েছিল। বলে, আপনি দেখতে পাননি নাচের ব্যাপারটা? আমি তো তখন আমি ছোট ছিলাম, অনেক অত বোধ শোধ ছিল না। জয়া আছে সামান্য বড় হলেও, 5-7 বছরে বড় হলেও ওনার অদ্ভুত কবির চোখ। তো উনি বলছেন যে যখন প্রথম অদিপাউস শুরু হচ্ছে, যদি কেউ কেন দেখে থাকেন, বা আমি গল্প করছি, বোঝার চেষ্টা করুন। এটা সিঁড়ি আছে, সিঁড়ির মতো কতগুলো স্টেপ আছে, যে স্টেপের সামনে ওই দেশের লোক এসে ওনার কাছে বলছে যে এই হচ্ছে এই হচ্ছে। সে বলরায়গুলি যখন বসে থাকেন তখন একটু বেঁকে পাটা এরকম করে বসে। এটা আমার না দেখা, আর জয়ের দেখা। পরে যখন অদিপাউস দৃশ্যপট করলো, দেবশঙ্কর অভিনয় করেছিলেন আর সেজুতি, তখন একটা নাচের ব্যবহার করা হয়েছিল। এবং জয় বলছেন যে এটা এর মধ্যে নাচের ব্যবহার থাকতে পারে। আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনারা বিখ্যাত নাটক প্রস্তাব, চেকআপের লেখা প্রপোজাল, বহু জায়গা হয়, বহুবার হয়। একটা লোক একটা মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে আসে, আর সেই বিয়ে হয়ে যায়, সবাই রিকর্ডে যায়। এটা আমি একটা রাশিয়ান প্লে দেখেছিলাম। ওটা পুরোটাই হচ্ছে সুরে, মানে যে সংলাপগুলো চেকআপ লিখেছেন সেগুলোই সুরে বলা হচ্ছে, এবং ওই স্ট্যাকাটো নাচ হয় না, মানে কাটাকাট 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 কাটাকাট, ওই নাচের ভঙ্গি দিয়ে পুরোটাকে ব্যবহার করা, পুরোটা করা হচ্ছে। এটা শুধু ইন্টারপ্রিটেশনের মধ্যে দিয়ে হচ্ছে না, মানে ওই নাটকটার মধ্যে, ওই ঝগড়াটার মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এক ধরনের হারমোনাইজ হচ্ছে, মানে উঠছে আবার পড়ছে, উঠছে আবার পড়ছে, ঝগড়া হচ্ছে, পালিয়ে যাচ্ছে, আবার আসছে, এরকম ঢেউয়ের মতো একটা কাজ করছে। এইটাকে ধরে পরিচালক কিন্তু ওটা তৈরি করছেন। তার মানে কি হলো, ওটা উনি দেখতে পেয়েছেন, আবার একজন অন্যরকম কিছু দেখতে পাবেন। একজন এনএসডি বিখ্যাত পরিচালক ম্যাকবেথ তৈরি করেছিলেন, যে ম্যাকবেথে উনি মনে করছেন ম্যাকবেথ একটা অসুখ, এবং অনেক বেড আছে, হাসপাতালের বেড, তাকে সেখানে প্রচুর মানুষ শুয়ে আছে, এবং প্রত্যেকের ম্যাকবেথ হয়েছে, অসুখ করেছে। ম্যাকবেথ ইজ এ ডিজিজ। এটা শুধু ইন্টারপ্রিটেশন নয়, এটা হচ্ছে একটা দেখা। এইবার পরিচালকের দেখার সঙ্গে আমি যেটা আগে আসছিলাম, দর্শকের দেখার একটা তাৎক্ষণিক পার্থক্য হতে পারে। অর্থাৎ দর্শকের একটা মন আছে, সেই মন দিয়ে সে কোনোটাকে রিজেক্ট করে, কোনোটাকে অ্যাকসেপ্ট করে। এইভাবে তার একটা অজানিতে একটা প্রক্রিয়া চলে আর কি, যে মন দিয়ে দেখছে, যে হাই তুলতে তুলতে দেখছে সে নয়, যে মন দিয়ে দেখছে। তার মনে কিন্তু একটা কাটা ছেঁড়া সবসময় চলে, এবং সে অপেক্ষা করে থাকে,
তার মতো করে সে একটা জিনিস দেখতে চায়, সেই দেখাটাকে যত যদি সে পেয়ে যায় তাহলে সে খুশি হয়, সেই দেখাটা না পেলে সে অখুশি হয়। এখন এই দেখাটা কিন্তু মানুষে মানুষে প্রভেদ হচ্ছে। এবার পরিচালকের কাছে বা যারা একটা পারফরম্যান্সকে হাজির করছেন, তারা কোনো কোনো জিনিসকে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছেন, কোনো কোনো জিনিসকে শর্টে বলছেন, অবলিকলি বলছেন, যেটা না দেখা বা না বলা, শুধু না দেখা না বলবো, না দেখা শব্দটা ব্যবহার না করে বলা না দেখা, না বলা এবং অদৃশ্য, সেই অদৃশ্য জিনিসগুলিকে কিন্তু দর্শক নিজের মনে মনে নিজের মতো করে কল্পনা করে নেয়। এবার যত ভালো নাটকটি সত্য হয়ে উঠবে, মানে অভিনেতার কাছে এবং পরিচালকের কাছে সত্য হয়ে উঠবে, তত বেশি ওই না দেখার অংশগুলো দৃশ্য হয়ে উঠবে দর্শকের কাছে। তার মানে কি আমি বলতে চাচ্ছি যে যত বেশি না অদৃশ্য জিনিসগুলো মানুষ কল্পনা করতে পারবে তত ভালো? আমি ঠিক তাও বলছি না। শ্রদ্ধেয় আলোর কারিগর দীপক মুখোপাধ্যায় বলেছিলেন যে আলোর কাজ কি, উনি বলেছিলেন অন্ধকারকে ঠিক করে দেখানো। কথাটা ভেবে দেখলে তাজ্জব হয়ে যেত। একটা মানুষকে আলোকিত করা, উনি বলেছিলেন এটা থিয়েটারের কাজ নয়। থিয়েটারের কাজ হচ্ছে অন্ধকারটা কোন জায়গাটা অন্ধকার থাকবে সেটা স্পষ্ট করে রাখা, সেটা ক্লিয়ার করে রাখা। তার মানে কোন জায়গাটা আমি দেখতে পাবো না, কোন মানুষটার ওপর কম আলো থাকবে, কোন প্রপসটার ওপর কম আলো রাখলে আমার এই আলোর এবং ছায়া দিয়ে একটা সামগ্রিক কল্পনা তৈরি হবে। এই যে কল্পনা তৈরি হচ্ছে, যারা আমরা দেখিনি, আমিও দেখিনি, অঙ্গার নাটকে একটি বিখ্যাত দৃশ্য আছে যে খনির ভেতরে জল ঢুকছে এবং খনির ভেতরে জলের ভেতরে শ্রমিকেরা মারা যাচ্ছে, একটু একটু করে জলে ডুবে যাচ্ছে। এখানে শুধু জলের শব্দ ব্যবহার করা হয়েছিল এবং আলো ব্যবহার করা হয়েছিল। এবার যখন আলো ব্যবহার করা হতো, আলোটা যখন ব্যবহার করা হতো, তখন বলা যায় যে উৎপল দত্ত ওই হলের চারদিকের এক্সিট লাইট গুলো জ্বেলে দিতেন, ওগুলো দপ 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 করে জ্বলতে আরম্ভ করতো। মনে হতো যে গোটা হলটাই যেন একটা খনি হয়ে গেছে। আচ্ছা, এটা এটা কি করে বোঝানো যাবে হলটা খনি হয়ে গেছে? এবার এমন ভাবে আলোটা তৈরি করা হতো, টিন, মানে নারকোলের, যখন নারকোল তেলের টিন পাওয়া যায় সেটা কেটে আলো করেছিলেন ছোট ছোট গর্ত করে, যাতে ওই আলোটা বাড়ার সঙ্গে সঙ্গে মনে হতো জল বাড়ছে। এখন যখন আলোটা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকের মনে হচ্ছে জল বাড়ছে এবং দর্শকের বুক হিম হয়ে যাচ্ছে, দর্শক তো জানে ওটা আলো। দর্শক কি জানেন ওটা আলো? আলোটাই দেওয়া হচ্ছে। দর্শক তো জানে তারাটা হলের মধ্যে আছে, তারা জানে এক্সিট লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে খনিতে ডুবে যাওয়ার অনুষঙ্গ দর্শকের মনে আসছে কি করে? তার মানে এই যে যেটুকু দিয়ে দেখানো হলো, যেটুকু আলো এবং শব্দ এবং বাইরের পরিপ্রেক্ষিত দিয়ে দেখানো হলো, সেটা পুরোপুরি না দেখাকে প্রকাশ করতে পেরেছে। যা আমি 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 খনির ভেতর দেখতে পাচ্ছি না, এটা সিনেমা নয়, আমি খনির ভেতর কালো চাঙড়ের পাথর টাথর সব দেখতে পাচ্ছি না, খালি শ্রমিকদের সাজানো হয়েছে কালো কালো পোশাক দিয়ে, রবি ঘোষ অভিনয় করতেন। তো এই যে আলোটা দিয়েই আসলে আমি কাজটা করছি, এটা দর্শক দেখতো, কিন্তু তন্মুহূর্তে দর্শক সম্পূর্ণ ভুলে যেত যে এইটা আসলে বিভ্রম। তাহলে বিভ্রমকে সম্পূর্ণ সত্য করে তোলার জন্য দর্শকের কাছে থিয়েটারে কি হচ্ছে, এটার উদাহরণ আমরা কি পাচ্ছি না, দর্শকের কাছে এমন একটা জিনিস যাচ্ছে যেটা বাস্তবের সম্পূর্ণ নকল নয়, যেটা বাস্তবের একটা অপভ্রংশ মাত্র, এবং সেখানে অনেকটা অশ্রুত না দেখা জিনিসপত্র আছে, কিন্তু আমার যেটুকু ভিজুয়াল, যেটুকু দেখানো, সেটুকু না দেখাকে সম্পূর্ণ স্পষ্ট করতে পারছে বলে দর্শক বিভ্রমকে তন্মুহূর্তে সত্য বলে মনে করছে। থিয়েটার তো আসলে মিথ্যা, আমি যে অভিনয় করছি এটা তো মিথ্যা, এইটা আমি জানি আমি মিথ্যে, আমি জানি এই সময় আমি হাতটা ঘোরাবো, এই সময় আমি
চাকাটা ঘোরাবো, এই সময় আমার পাশের লোকটা এই কথাটা বলবে, এই সময় আলোটা পড়বে, আমাকে এই গানটার সঙ্গে এই লিপটা দিতে হবে, এগুলো আমাকে আমার মাসল মাইন্ডে ঢুকে যাবে। এবং এই কারিগরি বিদ্যাটা শরীরের মধ্যে চলে যাওয়ার পর তারপর শিল্প সৃষ্টি হয়। মানে বিদেশে যদি অভিনয় করার সময় ভাবতে হয় আমি ডান দিকে ঘুরে গেলে পড়ে গেলে আমার এইটা লাগবে, এটা ভেবেই তাকে কাজ করতে হবে, কিন্তু সে যে এটা ভাবছে এটা যেন আমরা বুঝতে না পারি। তার মানে কি, রেলক ঠকাচ্ছে। এটা মহিতদা বলতেন এমন একটা এরিথমেটিক, পাটিগণিত, যে পাটিগণিতের উপর নির্ভর করে শিল্প সৃষ্টি হয়। এবং এই পাটিগণিতটা ঠিক মতো না হলে অভিনয়টা সত্য হয়ে ওঠে না। যেদিন শুধু পাটিগণিতটাই হয় সেদিন অভিনয়টা হয় না, যেদিন পাটিগণিতটার উপর শিল্প সৃষ্টি হয় সেদিন অভিনয়টা হয়। এটা যারা অভিনয় করেন, বহুদিন অভিনয়ের সঙ্গে থেকেছেন, তারা একটা মর্মে মর্মে জানেন। যদি বড় অভিনেতার উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যে কিভাবে এটা একটা আলাদা বক্তৃতা হয়ে যাবে, মানে কিভাবে সেটা সত্য হয়ে ওঠে আর কি। ছেড়ে দিচ্ছি আমি সেটা। যে কথায় ছিলাম সে কথায় আসি। বোর করছি না তো? ভালো হচ্ছে? পাস পাস করেছি। আচ্ছা, এইবার কাহিনীর মধ্যে অ্যাবসেন্স যদি দেখি, তার জন্য রবীন্দ্রনাথের কাছে আসতে হবে খুব বেশি করে। দুটি নাটক আমাদের চোখের সামনে আছে, একটা হচ্ছে রাজা, একটা হচ্ছে রক্তকরণ। দুটো ক্ষেত্রেই কিন্তু ওই রাজা মানে শক্তিকে আমরা দেখতে পাই না। তার মানে যে হচ্ছে সবচেয়ে কি বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, সে হলো রাজা, একদম অদৃশ্য। রাজা নাটকে তবু শেষে কণ্ঠ শোনা যায় এবং রক্তকরণে কণ্ঠ শোনা যায়, কিন্তু ভিজুয়ালি কিছু দেখা যায় না। তার মানে এটা দেখালে, চোখের সামনে এলে রবীন্দ্রনাথের মতে কল্পনা কমে যাবে। বিচিত্র প্রবন্ধ বইয়ে যে রঙ্গমঞ্চ নামক আর্টিকেল আছে রবীন্দ্রনাথ, সেটা যদি পড়েন দেখা যাবে বারবার উনি বলছেন যে আমরা ইউরোপিয়ান থিয়েটারের নকল করব না, এবং আমাদের ওই পর্দা সরিয়ে যে একটা অদ্ভুত জগৎ, সেই জগতে কি আছে সেইটা দর্শক বিনে নেবার জন্য প্রস্তুত। যে একটা গাছ দেখালেই সে একটা জঙ্গলকে ভাবতে পারবে, একটা অরণ্যকে ভাবতে পারবে। আমার দর্শককে কখনো ভাববো না যে ছোট, সে জানে না। এইভাবে আমাদের রঙ্গমঞ্চ, মানে আমাদের থিয়েটারের রঙ্গমঞ্চ, দেশি যাত্রা থেকে শুরু করে রবীন্দ্রনাথের মতে যে সে কিনা সংকেতে কথা বলবে। এবং নিজেও তিনি যে নাটকগুলি লিখে রেখে গেছেন, যেগুলো সাংকেতিক নাটক, মানে রক্তকরবী, অচলায়তন, মুক্তধারা, রাজা, প্রত্যেকটাতেই তিনি কিন্তু এমন একটা স্ট্রাকচার তৈরি করছেন যে স্ট্রাকচারে অনেক কিছুই প্রায় অস্পষ্ট থাকে। এই যে রাজা অস্পষ্ট, রাজার নাটকটির কথায় আসি, দুটি চরিত্র, সুরঙ্গমা ও সুদর্শনা। সুদর্শনা রাজাকে দেখতে চায়, মানে বুঝে নিতে চায় যে সে কেমন, সে হাসে না কাঁদে, সে লম্বা না রোগা, তার অনেক গায়ে জোর আছে। সে বারবার চেষ্টা করে এবং ভুল করে। একবার সে রাজার নকল একটা লোক, তার নাম রাজবেশী, তাকে মালা পাঠিয়ে দিয়েছিল ভুল করে, তারপর সে কাঁদে। আর তার দাসী সুরঙ্গমা, তার রাজাকে দেখার কোনো ইচ্ছে নেই, সে তার হৃদয়ের মধ্যে রাজাকে তার ধ্যানে সে পাচ্ছে, এবং সে বলছে রাজাকে আমি অন্ধকার ঘরে বসে থাকি, আমি রাজাকে দেখতে পাই, সেই আমার রাজা। তাতে কিন্তু সুদর্শনার প্রাণ মেটে না। রাজা বারবার তাকে বলেছে তুমি আমাকে দেখতে চেও না, আমাকে তুমি সহ্য করতে পারবে না, কারণ রাজা হলো সেই সত্য যাকে সহ্য করা যাচ্ছে না। এবং যখন শেষে রাজাকে অনেক পেড়াপিড়ির পর দেখতে পাওয়া যায়, তখন দেখা যায় কালো আগুন জ্বলছে, সেই আগুনকে সহ্য করতে পারে না রানী চোখ বন্ধ করে ফেলে। অর্থাৎ যখন এই যে আমার অদৃশ্যকে দেখতে চাওয়ার যে লোভ থিয়েটারে, সেইটা যখন একজন চরিত্র দেখতে পেল, সে সহ্য করতে পারল না। অর্থাৎ আমার কাছে, মানে রবীন্দ্রনাথের কাছে, এটা হচ্ছে একটা এমন মেটাফর যে যেটা হলো যে তুমি যদি তোমার আত্মার সত্যের সামনে দাঁড়াও তাহলে তুমি সেটাকে সহ্য করতে পারবে না। এটা একদম রবীন্দ্রিক ঔপনিষদিক একটা ধারণা থেকে আসছে, এবং সে কারণেই উনি দর্শকের কল্পনাকে বারবার উস্কে দেবার জন্য এই চরিত্রগুলিকে, এই রাজা চরিত্র দু ক্ষেত্রেই
তাকে কিন্তু উনি অদৃশ্য করে রাখছেন পারপাসলি। তার পারপাস হচ্ছে এটাই। এবার অনেক নাটকে অনেক জিনিস থাকে ইন্টারেস্টিং ওয়েতে, যেগুলো মনে হয় যে এটা তো সামনে হলেই ভালো হতো, এটা বাইরে হলো কেন? চেকভের আঙ্কেল ভানিয়ার নাটক এক জায়গায় একটা গুলি করে একজনকে, ওটা কিন্তু মঞ্চের বাইরে হয়, যে গুলি শোনা গেল। এবং মানে ওইটা যদি স্টেজের সামনে হতো তাহলে থিয়েট্রিক্যালি কিন্তু জিনিসটা আরো আরো উচ্চকিত হতো, আরো থিয়েট্রিক্যালি জিনিসটা বাড়তো। তো লেখক কেন এটাকে বাইরে রাখলেন, যে বাইরেটা গুলি আওয়াজ শোনা গেল? এমনকি আপনারা মনে করে দেখুন, সিগাল নাটকেও ওই বাইরে গুলির আওয়াজ শোনা গিয়েছিল, তারপর রাজহাঁস তাকে নিয়েও আসে আর কি, যে মারে, গুলি করে মারে। তো এই যে গুলির শব্দ শোনা এটুকুই আছে, যে যে মানুষটা গুলি করছে বা খুন করছে বা মার্ডার করছে বা হত্যা করতে চাইছে, ওই মুহূর্তে তার কি অভিব্যক্তি, সেই মুহূর্তটা তার কি অভিব্যক্তি, সেটা সচেতন ভাবে নাট্যকার লুকিয়ে রাখছেন। এটা চেকভের একটা অদ্ভুত স্টাইল। চেকভ ভীষণ ভীষণ দুটো তিনটে নাটক, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, যে উনি ওই যা হলো বাইরে হলো, যা হলো বাইরে হলো, তার মানে উনি শুধু মানুষের ভেতরটাকে নিয়ে চিন্তিত। বাইরের যে আওয়াজ, শব্দ বা ঘটনা ঘটছে, এগুলোকে তিনি মঞ্চের ওপর মঞ্চায়িত করতে চাইছেন না। যদিও পরে আমরা যে নাটক করেছি তাতে অনেক সময় আমরা এটাকে মানিনি, এটা হতে পারে, অনেক প্রোডাকশনে চেকভের কথা মানা হয়নি। কিন্তু চেকভ যেটা লিখে রেখে গেছেন তাতে কিন্তু আছে যে যে ইম্পেটাস বা ইনপুটের থেকে স্টেজের মানুষগুলো রিয়াক্ট করবে, সেই ইম্পেটাস বা ইনপুটটার কোনো ভিজুয়ালাইজেশন নেই। কারণ আমার মনে হয়েছে উনি কেবলমাত্র মানুষের ভেতরটা নিয়ে চিন্তিত। এই যে যেটা খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে একটা দ্বন্দ্বযুদ্ধ হতে পারে, থ্রি সিস্টার্স নাটকে একটা ডুয়েলের কথা আছে, দ্বন্দ্বযুদ্ধের কথা আছে, তারপর খবর আছে দ্বন্দ্বযুদ্ধে একজন মারা গেছে। তো আমরা তো খুব আমরা খুব যদি ইউরোপিয়ান নাটক করি তাহলে তো একটা স্টেজের উপর দ্বন্দ্বযুদ্ধ হবে, দুজন শর্ট ফাইটিং করবে বা গুলি করবে পরস্পরকে, এটা দারুণ দৃশ্য হবে, লোকে দাঁড়িয়ে পড়বে। সযত্নে এই অংশটি স্টেজ থেকে পরিহার করছেন চেকভ, মানে লেখক পরিহার করছেন, প্রোডাকশনের প্রডিউসার আনতে পারেন, নাও আনতে পারেন। কিন্তু চেকভ কেন পরিহার করছেন? তাহলে লেখক তার স্ক্রিপ্টে, তার লেখায়, তার দর্শনের জায়গা থেকে তিনি এই এই জিনিসটাকে সরিয়ে রাখছেন একটা এমন ইনপুট যেটা আসলে ওরা মনে হচ্ছে দরকার নেই, আসলে ওইটুকু হলেই আমার হয়। ওইটুকু হলে কি হয়, ওইটুকুর ওপর নির্ভর করে চরিত্রের রিয়াকশন গুলো তৈরি হয়। একজন অভিনেতা গ্রোটস্কি সার্চ করছে, গ্রোটস্কি খুঁজে বেড়াচ্ছে। গ্রোটস্কিকে একজন দার্শনিক এবং থিয়েটারের একটা অদ্ভুত রীতির প্রবক্তা, এবং তিনি ভিতরের থেকে কথা বলেন, মানে আউটার ওয়ার্ল্ডটা তার কাছে এক্সিস্টই করে না টু সাম এক্সটেন্ট। তার মানে এই মানুষটা একটা ইনার ওয়ার্ল্ডের মধ্যে এই প্রবক্তাকে খুঁজছে, মানে যে আর কি থিয়েটারের মূল সত্যের প্রবক্তা ফ্রম বডি, ইউজ অফ বডি, এবং সে তার বডিটা পুরো ব্যবহার করছে। তার মানে সে গ্রোটস্কিয়ান মেথডটা পুরো ব্যবহার করছে, যতবার ব্যবহার করতে পারে। এই এতবার ব্যবহার করার মধ্যে দিয়ে সে হর্ষ, বিষাদ, যৌন আকাঙ্ক্ষা, তাড়না, দেরিবে উঠতে চাওয়া, পড়ে যাওয়া, এবং যত রকম কষ্ট করে হেঁটে চলে যাওয়া যেতে পারে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তার যে জার্নিটা একটা ছোট্ট জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে জার্নিটা, আমার সেই জার্নিটাকে লিমিটেড, এই লিমিটেড এরিয়ার মধ্যে অভিনেত্রীকে তার জার্নির মধ্যে এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে একটা নতুন নতুন বিভঙ্গ আবিষ্কার করতে হচ্ছে, এবং অনেক সময় কোনো কোনো বিভঙ্গ খানিক বাদে রিপিটেশনের মতো আসছে। সেটা কিন্তু গানের ধোর মতো, একটা গানের একটা মানে মুখরার মতো ফিরে 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 আসছে, ক্লাসিক্যাল গানের মতো। এবং ইভেনচুয়ালি দেখা গেল এখানে একটা সঙ্গীত ব্যবহার করা হয়েছে, যে সঙ্গীতের মাঝখানে সে একটি কথা বলছে, তারপর সঙ্গীতটি আবার ব্যবহার করে চলে যাচ্ছে। তো এই যে সঙ্গীতটি ব্যবহার করা হয়েছে, এটি একটি ফোক ধরনের সঙ্গীত, লোকগান। তার মানে আবার
এই সার্চিং গ্রোটোস্কির মধ্যে যে ইউরোপিয়ান একটা দর্শনের কাজ আছে, সেই দর্শনের কাজটার মধ্যে ইচ্ছে করলে আমরা ভারতীয় যে লোকগান, যেটা মাটি থেকে আসে, দোতারা বাজিয়ে গায়, বাড়ির পাশ দিয়ে গায়, এবং যাকে সেজে গুজে গাইতে হয় না, স্টেজের উপর উঠে প্যাম 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 করে, সেই যে গান, সেই যে সুর, যে সুরটা আমার চেনা মাটির সুর, মানে আমার পাশের বাড়ির লোক যেন গাইছে গানটা আর কি, আমার চেনা একটা লোক গানটা গাইছে, যে সেজে গুজে স্টেজের উপর গাইছে না, যার সঙ্গে আমার কোনো দূরত্ব নেই, সেই গানটা ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ এই মেথডের মধ্যে, এই বডি টু বডির মেথডের মধ্যে একেবারে আমাদের দেশের যে কাব্য সঙ্গীত বা পালা গান, তার কিন্তু একটা প্রাচীনকালের যাত্রা যে ফর্ম, সেইটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাহলে গ্রোটোস্কির ফর্মের মধ্যে না দেখা ফর্ম হলো আমাদের প্রাচ্য এই পালা, নিজে নিজে কথা বলা, সেতলা মনসার পালায় যে সেতলা সাজে, সেই সেতলার রুগী সাজে, এইভাবে যে গ্রামের দিকে পালাটালা এখনো হয়, আমাদের বিবাহবানের লোকেরা সব জানে, অনেক কিছু আমি জানি না। তো এই সবের মধ্যে দিয়ে, এই সবের মধ্যে এইটার একটা এফেক্ট এই নাটকে দেখা গেল। তো ওটাকে উনি ভেবে করেছেন পরিচালক? আমার মনে হয় না, ওটাই আপনি এসছেন, ইনস্ট্যান্ট এসছে, মানে কাজটা করতে গিয়ে মনে হয়েছে এটাই দরকার। এই যে ভেতর থেকে একটা কথা উঠে আসে, এর তো কোনো স্ক্রিপ্ট ছিল বলে আমার মনে হয় না, কোনো লেখা কিছু ছিল বলে মনে হয় না। যদি লেখাও থাকে, যখন থার্ড থিয়েটারের প্রবক্তা বাদলবাবু যখন অভিনয় করতেন, তখন অনেক সময় তিনি কথা তৈরি করে নিতেন, সিচুয়েশন অনুযায়ী কথা বলতেন, বিভিন্ন নাটকে সেটা করেছেন। এবার যখনই আমরা এই প্রসেনিয়াম থিয়েটার থেকে এই মিনিমালিস্টিক থার্ড ফর্ম কিংবা আজকের ইন্টিমেটে এলাম, তখনই কিন্তু না দেখার অংশটা আরো প্রমিনেন্ট হয়ে গেল। আজকের এই নাটকটিতে আমরা একটা না দেখা দেখতে পেলাম, এবং প্রচুর ইন্টিমেট থিয়েটারে খুব সামান্য ইঙ্গিতের মাধ্যমে, খুব সামান্য ইঙ্গিতের মাধ্যমে, এবং এমন ভাবে সে ইঙ্গিতে তৈরি করা হয় যাতে সেই ইঙ্গিতটা অনেকগুলো জিনিসের কাজ করে। আমি কদিন আগে চিঠির জুবান বলে একটি নাটক দেখি, সেখানে এমন একটা ছোট্ট একটা বাক্স ব্যবহার করা হয়েছে, সেটা একই সঙ্গে টেক্সট, একই সঙ্গে হারমোনিয়াম, অর্থাৎ ছোট জায়গায় কি করে ছোট প্রপস ব্যবহার করে আমি ভর্তি করব, এবং বেশিরভাগটাই অদৃশ্য থাকবে, কিন্তু যেটুকু দৃশ্য থাকবে, যেটুকু ভিজুয়াল বা শব্দ থাকবে, সেটা বাকিটাকে যতটা পারবে বেশি প্রকাশ করবে। আমাদের থার্ড থিয়েটারের কথা তো ছিল রাস্তায় হবার আলো ছাড়া, মিউজিক ছাড়া, সবকিছু ছাড়া, কিন্তু এখন আমাদের এই যে থিয়েটারটা হলো, এটাকে আমি পুরোপুরি থার্ড থিয়েটার না বলে বলবো মিনিমালিস্ট থিয়েটার, যেখানে একটা আলো ব্যবহার করা হচ্ছে, যেখানে একটা সঙ্গীত ব্যবহার করা হচ্ছে। আমি ছোট ছোট জায়গার মধ্যে স্টেজের সবকটা ইনপুট ব্যবহার করছি, কিন্তু স্টেজের ইনপুট গুলো তো আমি সম্পূর্ণ ব্যবহার করছি না। তাহলে স্টেজের অসম্পূর্ণ যে ব্যবহার এখানে ঘটছে, সেটা হচ্ছে স্টেজকে খানিকটা লুকিয়ে রাখা ছোট জায়গার মধ্যে। তার মানে পুরো স্টেজটাকে আমি দেখতে দিচ্ছি না, কিন্তু স্টেজে নাটক দেখলে, প্রসেনিয়ামে দেখলে যে অনুভবটা আমার হতে পারত, মানে সম্পূর্ণতার অনুভব হতে পারত, সেই অনুভবটা আমি তৈরি করার চেষ্টা করছি। কেবলমাত্র ডিফারেন্স এখানে স্টেজের মায়াটা নেই, স্টেজের যে হ্যালুসিনেশন তৈরি হয়, মানে যে ডিস্টেন্স থেকে যে হ্যালুসিনেশন তৈরি হয়, সেই হ্যালুসিনেশনটা এখানে থাকে না। এই যে স্টেজের মায়াটা থাকে না, এইটাকে কি আমাকে তৈরি করতে হবেই? যিনি ভাবেন তৈরি করতে হবেই, তাকে এই মায়ের একটা প্রতিরূপ তৈরি করতে হবে, যেটা দেখতে পাচ্ছি না, এটা দেখাতে হবে বা বোঝাতে হবে। আর যিনি বিশ্বাস করেন যে না, আমার কোনো প্রতিরূপের দরকার নেই, আমি বলবো আমার কোনো মায়া নেই, আমার সব স্পষ্ট এবং প্রবল, আমি যা করছি এটাই সত্য, এবং এই যে দর্শকের নিঃশ্বাস আমার গাড়ে পড়ছে, আমার নিঃশ্বাস দর্শকের গাড়ে পড়ছে, এর মধ্যে দিয়ে আমার সত্যিকারের যোগাযোগ তৈরি হচ্ছে, যদি কেউ মনে করেন তাহলে সেটা সত্য। আর কেউ যদি মনে করে না, আমি স্টেজে যখন অভিনয় করবো, ক্লাইভ স্টেজে তখন আমার যেন ক্লাইভ বলে মনে হয়, এবং স্টেজ থেকে নামার পর তখন ধোয়া ঝুড়ে ছাড়বো, তখন যেন লোক বলতে পারে, ও নাদুবাবু আপনি ক্লাইভ করেছিলেন, বা বেশ করেছেন। এটা একদম আলাদা দুটো দর্শন। এই দর্শনের সঙ্গে প্রকৃতপক্ষে লুকিয়ে আছে আমাদের সমাজ সম্পর্কে ভিশন, এবং থিয়েটার সম্পর্কে ভিশন, এবং থিয়েটার আসলে কোন কাজটা করবে।
সেই সম্পর্কে আমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে আমার দেখাটা কি, আমার না দেখাটা কি, এবং দলবদ্ধভাবে মানে যারা থিয়েটারটা করছেন অ্যাজ অ্যান এনসেম্বল, যারা অভিনয় করছেন এবং বাকি সমস্ত কাজ করছেন, তাদের মধ্যে আর্টিস্টিক হারমোনি থাকা দরকার। মানে প্রত্যেকের একই বিশ্বাস হতে হবে, তবেই হারমোনিটা তৈরি হবে, এবং তবেই যে কোনো পারফরম্যান্স একটা সত্য দর্শকের কাছে নিয়ে যাবে, এবং তারা যা দেখলো চোখে, যা শুনলো কানে, এছাড়াও আরো বেশি কিছু শুনবে এবং দেখবে যেটা তার হৃদয় অনুভব করছে। হৃদয় শব্দটার কিন্তু কোন ইংরেজি প্রতিশব্দ নেই, আমরা হার্ট জানি, হৃৎপিণ্ড। হৃদয় কি, ওটা কি সোল? যদি সোল হয় তাহলে থিয়েটারের প্রধান কাজ হচ্ছে দর্শকের সোলের কাছে পৌঁছানো। সোলের কাছে পৌঁছতে গেলে যে থিয়েটার তৈরি করছে, যে বানাচ্ছে, তাকে আগে তার নিজের আত্মাটা কি বুঝতে হবে। আমার আত্মার ভিতরে আসলে কোন ফর্ম কাজ করছে, আমার কন্টেন্ট আমাকে কোন ফর্মটা ডিকটেট করছে। এবার যিনি ভাবছেন যে আমি সবসময় স্টেজে উঠে শাহজাহান করব, তার কথা একরকম, আর যিনি ভাবছেন আমি পাগলা ঘোড়া নাটকটাকেই এই তৃপ্তি মিত্রের মধ্যে করে দেখাবো, যে নাটকটা এখানেও ধরে যাবে, এখানেও দারুণ হবে। এই যে পুরোপুরি পাগলা ঘোড়াটা স্টেজ থেকে তুলে এনে আমি ছোট করে কিভাবে ছোট করব যাতে ওই নাটকটার সমস্ত নুয়ান্সেস আমি একটা ছোট্ট জায়গায় ধরে দিতে পারি, তার মানে আমাকে কিছু অস্পষ্ট, অদৃশ্য, অশ্রুত রাখতে হবে। সেইটা আমি কোন অংশটা রাখবো, কি করব, কিভাবে করব। আমি কি আলোক ব্যবহার কম করব, আমি কি শব্দ ব্যবহার কম করব, আমি কি নাটকটাকে খানিকটা কেটে ফেলবো, বাদল সরকারের নাটকে কি হাত দেওয়া উচিত? অজস্র সমস্যা তার সামনে থাকবে। কিন্তু আমি মনে করি এই থিয়েটারে, যেহেতু আজকে আমি বিভাবনের মঞ্চে আছি, আমি মনে করি যে কোনো থিয়েটারই এইটুকু জায়গায় হতে পারে, যে কোনো থিয়েটারই হতে পারে, সাজানো হতে পারে, সমস্যা হয় না। যদি আমি ওই আমার নন ভিজুয়াল ন্যারেটিভ, যেটা মানে যেটা আমার কাছে দেখা যাচ্ছে না, এইখানে আমার কল্পনাটা এমন ভাবে তৈরি করি যে কল্পনাটা বাকি 300 জনের কল্পনার সঙ্গে বেশিটা মিলবে। একজন ভালো ডিরেক্টরের চোখ কান মন আসলে 300 জন দর্শকের চোখ কান মন নিয়ে তৈরি হয়, এবং যত বেশি দর্শকের ওই 300 বহুমূল্য দানবের মানে ভিতরের কথাটা, ভিতরের আবেদনটা পরিচালক যত বেশি ধরতে পারবেন, তত তার নাটক কিন্তু ভালো হবে, সাকসেসফুল হবে। এবং নাটক সাকসেসফুল হওয়া দরকার। সাকসেসফুল মানে বলতে চাইছি না যে অনেক টাকা বিক্রি হোক। সাকসেসফুল মানে এই যে নাটক দেখার পর দর্শক স্তম্ভিত হয়ে বলুক, কই এভাবে তো ভাবিনি আমি। এটুকুই বললাম। নমস্কার।